আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা একটু দেখি আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা আছে চট্টগ্রামের বন্দর ট্রেডার্সের 2025 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। 2025 সালের জুন মাসের কিছু লেনদেন নিচে দেওয়া আছে। আচ্ছা, কি কি দেওয়া আছে? জুনের 1 তারিখে বলছে যে নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। 3 নম্বরে বলা আছে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান। 5 তারিখে বলা আছে ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি ফটোকপির মেশিন ক্রয় 75,000 টাকা। 9 তারিখে বলেছে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং ব্যবসায়ের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। 15 তারিখে বলেছে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। তারপরে 18 তারিখে বলা আছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 2,500 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা। 22 তারিখে বলেছে পতেঙ্গা স্টোর্স হতে 13,000 টাকার চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বাট্টা মঞ্জুর। 26 তারিখে বলা আছে যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকার চেক ইস্যু। এবং 30 তারিখে বলেছে ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা এবং চার্জ কর্তন করলো 1,000 টাকা। এটা আমাদের দেওয়া আছে, ট্রানজ্যাকশনগুলো দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে আমরা দেখি। ক নাম্বার প্রশ্নে আমাকে বলেছে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করতে বলছে। ভাইয়া, আমার ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্সের যেই সম্পত্তিগুলো থাকে ওই সম্পত্তিগুলোকে আমরা বলি হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে আমরা যদি একটু লেনদেনগুলোর দিকে তাকাই, আমাদের 5 তারিখে দেখো, 5 তারিখে আমরা ব্যবসায়ের জন্য একটি ফটোকপির মেশিন ক্রয় করছিলাম কত টাকা দিয়ে? 75,000 টাকা দিয়ে। অ্যান্ড ফটোকপি মেশিন এটা একটা বৈদ্যুতিক যন্ত্র, এটা মানে বিদ্যুতের সাহায্যে চলে, তাহলে এটাকে আমরা একটা অফিস সরঞ্জাম বলতে পারি। এবং 15 তারিখের একটা লেনদেনে আমাকে বলেছে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন ব্যয় প্রদান 3,000 টাকা। এখন তুমি বলতে পারো ভাই এটাও কি সম্পত্তির দামের সাথে যোগ করতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা যখনই কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করব, স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরে ওই স্থায়ী সম্পত্তি ক্রয় করার জন্য যদি কোনো খরচ হয় অথবা ওই স্থায়ী সম্পত্তির ক্রয় সম্পর্কিত যত ধরনের খরচ আছে সবগুলো খরচকে আমরা ওই স্থায়ী সম্পত্তির দামের সাথে যোগ করে দিব। তো 75,000 টাকা দিয়ে এই যন্ত্রটা কেনার পরে আমি কি করছি? 3,000 টাকার সংস্থাপন খরচ করছি। তাহলে এই 3,000 টাকা যোগ করে এরপরে অফিস সরঞ্জামের মূল্যটা নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর কত টাকা? 78,000 টাকা। আচ্ছা, এরপরে খ নম্বর প্রশ্নটার দিকে আমরা যদি তাকাই, আমাদের খ নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া? আমাদের খ নম্বর প্রশ্নে বলেছে আমাদেরকে যে 1 থেকে 15 তারিখ 1 থেকে 15 তারিখের লেনদেনের অবলম্বনে 2 ঘর নগদান বই প্রস্তুত করো। ভালো কথা, আমরা 1 থেকে 15 তারিখের যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলো দিয়ে একটা 2 ঘর নগদান বই প্রস্তুত করব। এখন নগদান বই করার সময় আমার সাজেশন হচ্ছে তোমরা আলাদা করে জাবেদাটা করে তারপরে নগদান বইটা করবা। দেখবে নগদান বই করতে অনেক সহজ হবে, অনেক তাড়াতাড়ি তোমরা নগদান বই করে ফেলতে পারবা যদি জাবেদা করে এরপরে করো। হ্যাঁ, প্রথম একটু সময় লাগবে, বাট যখন তুমি একটু প্র্যাকটিস করে ফেলবা দেখবা জাবেদা করে নগদান বই করাটা অনেক বেশি মজা। তো আমরা 1 থেকে 15 তারিখের লেনদেনগুলোর একটু জাবেদা করে ফেলি। হ্যাঁ, আমরা 1 থেকে 15 তারিখের লেনদেনের একটু জাবেদা করে ফেলি। তাহলে সবার প্রথমে আমরা চলে আসি হচ্ছে লেনদেন নাম্বার 1। লেনদেন নাম্বার 1, 1 তারিখের লেনদেনে কি বলছে দেখো, বলছে যে নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু করা হলো।
মালিক ব্যবসায়ীর নগদ টাকা দিছে 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকার ব্যাংক জমা দিছে, তাই না? আচ্ছা, তাহলে ভাই নগদ 1,20,000 টাকা দেওয়া মানে আমার ব্যবসায়ীর নগদ টাকা বাড়ছে, নগদ বাড়ছে, তার মানে আমি বলতে পারি নগদ বাড়ছে, তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি নগদান হিসাব ডেবিট কত টাকা, 1,01,2,3 1,20,000 টাকা। তারপরে আমরা বলতে পারি যেহেতু ব্যাংকের টাকা দিছে, তার মানে আমার ব্যাংকের টাকা বাড়ছে। ভাই আমি জাবেদাটা অনেক ভালো করে বোঝাচ্ছি না, হ্যাঁ, কারণ আমি ধরেই নিচ্ছি যেহেতু তোমরা ষষ্ঠ অধ্যায় করে এই পর্যন্ত আসছো, তো জাবেদা তোমরা অনেকখানি পারো, হ্যাঁ, এই কারণে আমি জাবেদা বুঝাইয়া খুব একটা সময় নষ্ট করব না। দেখো, ব্যাংক হিসাব ডেবিট 1,20,000, নগদান হিসাব ডেবিট 1,20,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা, এবং যেহেতু এই দুইটা জিনিসই আমাকে মালিক দিছে, এই কারণে মূলধন হিসাব ক্রেডিট কত টাকা, 3,01,2,3,4 3,20,000 টাকা। কত টাকা, 3,20,000 টাকা। ওকে, গেল এই পর্যন্ত। 3 নম্বরে কি বলছে, বলছে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান করা হলো। ওকে, ভালো কথা, আমি পণ্য ক্রয় করছি 1 লক্ষ টাকার, তাই না? এই কয় তারিখ ছিল যেন, এটা 3 তারিখ ছিল। 3 তারিখে আমি 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করছি। পণ্য ক্রয় এটা একটা ব্যয়, আমি যদি পণ্য ক্রয় করি তাহলে আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমি বলতে পারি ক্রয় হিসাব ডেবিট কত টাকা, 1, 2, 3, 4, 5 1 লক্ষ টাকা। ওকে, এরপর আমি কি করছি ভাইয়া, পণ্য ক্রয় করে নগদে টাকা দিছি। পণ্য ক্রয় করে আমি যদি নগদে টাকা দেই তাহলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে যাবে। পণ্য ক্রয় করে আমি নগদ টাকা দিছি কত টাকা, 20,000 টাকা, আমার নগদ টাকা কমে গেছে কত, 20,000 টাকা। 1, 2, 3, 4। আমি পণ্য ক্রয় করে কি করছি ভাইয়া, ব্যাংকের টাকা দিছি, তাই না? তাহলে ব্যাংক হিসাবও কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ ব্যাংকের টাকাও কমে যাবে। কত টাকা কমে যাবে ভাইয়া, 30,000 টাকা কমে যাবে। কত টাকা কমে যাবে, 1, 2, 3, 4 30,000 টাকা কমে যাবে। ভাইয়া একটু খেয়াল করে দেখো, আমি পণ্য কেনার সময় কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে, আমি টাকা পরিশোধ করলাম 20,000 টাকা নগদ, 30,000 টাকার ব্যাংক, তাহলে 20 আর 30 50, তাহলে বাকি 50,000 টাকা কই গেল? বাকি 50,000 টাকা আমার বকেয়া আছে। কি আছে ভাইয়া, বকেয়া আছে, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি প্রদেয় দিয়ে ওই ভদ্রলোকের নাম কি, যমুনা ট্রেডার্স, তাই না? তাহলে আমি বলতে পারি প্রদেয় যমুনা হিসাব ক্রেডিট 50,000 টাকা। দেখো, এই 50,000 টাকা কিন্তু আমার নগদান বইতে আসবে না, তার কারণ আমার নগদান বইতে শুধুমাত্র আমি নগদ টাকা এবং ব্যাংকের টাকায় ক্রয় বিক্রয় করলে ওই লেনদেনগুলো আসে, তো এটা কিন্তু আর ওইখানে আসবে না। আচ্ছা, গেল এইটা। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 5 তারিখের লেনদেনে। বলছে ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় কত টাকা, ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা। 5 তারিখের লেনদেন, ব্যবসায় ব্যবহারের জন্য ফটোকপি মেশিন ক্রয়, তাহলে এটা জাবেদা কি, জাবেদা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর কি নগদান হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 75,000, নগদান হিসাব ক্রেডিট 75,000। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 75,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 75,000 টাকা। ওকে, 5 তারিখেরটা আমরা বুঝলাম। এরপরে চলে যাব 9 তারিখে, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং ব্যবসায়ের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। আমরা 9 তারিখে জাবেদাটা চাইলে একবারে করতে পারি, বাট যেহেতু এখানে 2টা লেনদেন আছে এবং 2টা লেনদেনের কাজ 2 রকমের হবে, এজন্য আমি ইচ্ছা করে 9 তারিখের লেনদেনে জাবেদাটা ভেঙে করব। আবারও বলছি, 9 তারিখের জাবেদাটা চাইলেই একসাথে করা যায়, বাট যেহেতু 2টা লেনদেনের কাজ কিছুটা আলাদা হবে, এজন্য আমরা এই 2টা জাবেদা একটু ভেঙে করব। তো 2টা লেনদেন আছে এখানে, মালিক ব্যাংক থেকে উত্তোলন করছে, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। তো আগে এটা দিয়ে নেই, 9 তারিখের লেনদেন।
9 তারিখেরটা, হ্যাঁ এই জায়গায় লিখতে পারবো আমরা। ব্যাংক হতে উত্তোলন করছে, তো উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আর কে নিছে ভাইয়া, কোন জায়গা থেকে টাকা নিছে? ব্যাংক থেকে নিছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 5,000 টাকা। কত টাকা? 5,000। 1 2 3, 1 2 3। ওকে, গেল এটা। এরপরে 9 তারিখের আরো একটা লেনদেন ছিল, ওই লেনদেনে কি বলছে ভাইয়া? বলছে ব্যবসায়ের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাই না? আচ্ছা, ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে আসলে টাকাটা বেড়ে যায় নগদ টাকায়। নগদান হিসাব ডেবিট, আর কি, আর হচ্ছে ব্যাংকের টাকা যেহেতু কমে যাবে, ব্যাংক হিসাব, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? কত টাকা? 10,000 টাকা। কত টাকা? 10,000। তাহলে এখানে লিখি 1 2 3 4, 1 2 3 4, 10,000 টাকা, 10,000 টাকা লিখে ফেলছি আমরা, তাই তো? আচ্ছা, গেল এই পর্যন্ত। এরপরের লেনদেনে আমরা যাই। এরপরের লেনদেনে কি বলা আছে ভাই? দেখো, এরপর লেনদেনে 15 তারিখে বলা আছে ফটোকপি মেশিনের বহন খরচ কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা। আচ্ছা ভাইয়া, ফটোকপি মেশিনের বহন খরচ হইলেও এটাকে আসলে ফটোকপির নামেই অন্তর্ভুক্ত করতে হবে। ফটোকপি আমরা লিখছিলাম অফিস সরঞ্জাম নামে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 3,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 3,000 টাকা, নগদান হিসাবও ক্রেডিট 3,000 টাকা। কেন? তার কারণ আমি অফিস সরঞ্জাম কিনলেও এই অফিস সরঞ্জামটাকে আমাদের কি নামে অন্তর্ভুক্ত করতে হবে? এই অফিস সরঞ্জামটাকে আমাদের অন্তর্ভুক্ত অফিস সরঞ্জামের মেরামত বা হচ্ছে সংস্থাপন ব্যয় হইলেও এটাকে আসলে আমার অফিস সরঞ্জাম নামেই অন্তর্ভুক্ত করতে হবে। এটাই আমরা করছি। ওকে, আমাদের খ নম্বরে বলছিল দুঘরা নগদান বই করতে। এই দুঘরা নগদান বই করতে বলছে বলে আমরা আসলে এই জাবেদাটা করছি, তাই না? দুঘরা নগদান বই করতে বলছে বলে আমরা এই জাবেদাটা করছি। ভালো কথা। এখন দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় কোন ধরনের লেনদেনগুলা? আমার সাথে সাথে বলো। যে সকল লেনদেনের জাবেদা করলে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট অথবা ক্রেডিট পাশে পাওয়া যায়, সে সমস্ত লেনদেন দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আমি কোনো একটা লেনদেন পাইলাম, আমার কাজ হবে ওইটাকে আগে জাবেদা করে ফেলা। আমি জাবেদা করে যখন দেখব যে হ্যাঁ এই জাবেদার মধ্যে নগদান হিসাব আছে অথবা ব্যাংক হিসাব আছে, যে পাশেই থাকুক, ডেবিট পাশে থাকুক অথবা ক্রেডিট পাশে থাকুক, যে পাশেই থাকুক না কেন, আমার কি আছে ভাই? নগদান বা ব্যাংক হিসাব আছে। তাহলে ওই লেনদেনটাই আমার দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। বোঝা গেছে? তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, 1 তারিখের লেনদেনে নগদান হিসাব ব্যাংক হিসাব আছে, 3 তারিখের লেনদেনে নগদান হিসাব ব্যাংক হিসাব আছে, 5 তারিখের লেনদেনে নগদান বা ব্যাংক আছে, 9 তারিখে নগদান বা ব্যাংক আছে, 9 তারিখে নগদান বা ব্যাংক আছে, 15 তারিখেও নগদান বা ব্যাংক আছে। তার মানে এইখানে যতগুলো লেনদেনের জাবেদা আমি করছি প্রত্যেকটা লেনদেনই আমার দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। ভালো কথা। তাহলে আমরা অন্তর্ভুক্ত করি। খেয়াল করো আমরা কেমন অন্তর্ভুক্ত করব। যেহেতু আমরা কি করতেছি, একটা দুঘরা নগদান বই করতেছি, তার মানে এই অঙ্কের ছকের ভিতরে কোথাও আমি নগদান হিসাব বা ব্যাংক হিসাব কথাটা ব্যবহার করতে পারবো না। যেহেতু নগদান বই করতেছি, আমার শর্ত হচ্ছে এইটা, ছকের ভিতরে কোথাও আমি নগদান হিসাব বা ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবো না, একটা এক্সেপশনাল কেস ছাড়া। সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে ব্যবহার করব, আদারওয়াইজ ব্যবহার করব না। এন্ড কন্ট্রা এন্ট্রি কি এটা আমরা একটু পরে শিখবো, বাট এখন শুধুমাত্র এতটুকু মনে রাখি যে ছকের ভিতরে কোথাও নগদান বা ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে না। আচ্ছা, ছকের ভিতরে যদি কোথাও নগদান বা ব্যাংক হিসাব ব্যবহার করতে না পারি তাহলে কাহিনীটা কেমন হবে খেয়াল করো। ভাইয়া এইখানে আমার নগদান হিসাব আছে, তার মানে এটা আমার দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। আমার নগদান হিসাব আছে, তার মানে কি এটা আমার দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। ভাইয়া কোন পাশে অন্তর্ভুক্ত হবে দেখো তো। ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? এই কি নামে অন্তর্ভুক্ত হবে? অন্তর্ভুক্ত হবে হচ্ছে মূলধন হিসাব নামে, তাই না?
আচ্ছা, তাইলে এই যে দেখো আমি 1 তারিখে মূলধন হিসাব নামে নগদের টাকা লিখে ফেলছি 1,20,000 টাকা। কাজ এখনো শেষ হয়নি, কাজ এখনো শেষ হয়নি। আবার দেখো ভাইয়া ব্যাংক হিসাব পাইছি, তার মানে এইটাও কি হবে, আমার দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। এইটাও আমার দুঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে? ব্যাংক হিসাব যেই পাশে আছে, ব্যাংক আছে ডেবিট, তাহলে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব কি নামে? উল্টা যেই নামটা আছে ভাইয়া মনে রাখবা, ডেবিটের উল্টা ক্রেডিট, ক্রেডিটের উল্টা ডেবিট। তাহলে এটাকে আমি লিপিবদ্ধ করব কি নামে? এটারও লিপিবদ্ধ করব মূলধন হিসাব নামে। এই যে দেখো মূলধন হিসাব নামে ব্যাংকের টাকা লিখে ফেলছে, তাই না? তার মানে যেহেতু মূলধনের কারণে আমার নগদ টাকা বাড়ছে এবং ব্যাংকের টাকা বাড়ছে, এই জন্য আমি বাড়াই দিছি। মনে রাখবা ডেবিট পাস মানে হচ্ছে প্রাপ্তির পাস, ক্রেডিট পাস মানে হচ্ছে প্রদানের পাস। তুমি জাস্ট খালি আমার এতটুকু বলো, মালিক ব্যবসায়ে মূলধন দেওয়ার ফলে ব্যবসা প্রতিষ্ঠান কি নগদ টাকা পাইছে না নগদ টাকা দিয়ে দিছে? নগদ টাকা পাইছে, প্রাপ্তি, তাহলে প্রাপ্তি পাশে বসবে, প্রাপ্তি পাশে বসাইছি। মালিক ব্যাংকের টাকা দেওয়ার ফলে আমার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকার পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে, তাহলে পারলে এটাকে আমি প্রাপ্তি পাশে লিখবো। মানে আমি তো যেভাবে বোঝাচ্ছি, তুমি যদি এইভাবেও না বোঝো, তুমি জাস্ট সিম্পলি বোঝো, আমি কি টাকা পাইছি না টাকা দিয়ে দিছি? আমি কি টাকাটা পাইলাম নাকি টাকাটা দিয়ে দিলাম? যদি আমি টাকা পাই, আরো সহজ করে দেই, নগদান বা ব্যাংক যদি ডেবিট হয় তাহলে এটা প্রাপ্তি পাশে বা ডেবিট পাশে বসবে। যদি আমি টাকা দিয়ে দেই অথবা নগদান বা ব্যাংক যদি ক্রেডিট হয় তাহলে সেটা প্রদান পাশে বসবে। সহজ কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে যাই আমরা। এরপরে দেখো এই যে আরেকটা জাবেদ আমি পাইলাম। এই যে দেখো এখানেও নগদান হিসাব আছে, ব্যাংক হিসাব আছে, কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে আমিও কোন পাশে লিখবো? ক্রেডিট পাশেই লিখবো। কিন্তু কি নামে লিখবো? এটার উল্টা হিসাব নামে। উল্টা হিসাব কি আছে? ক্রয় হিসাব। তাহলে আমরা ক্রয় হিসাব নামে লিখবো। আর অন্যভাবে বোঝাই, আমার কাছ থেকে পণ্য ক্রয় করার ফলে নগদ টাকা চলে গেছে, ব্যাংকের টাকা চলে গেছে। নগদ টাকা বা ব্যাংকের টাকা চলে গেলে ক্রেডিট পাশে লিখতে হয়, প্রদান পাশে লিখতে হয়। এই যে দেখো 3 তারিখে আমি প্রদান পাশে লিখছি, নগদে চলে গেছিল 20,000, এই নগদে চলে গেছিল 20,000 আর ব্যাংকের টাকা চলে গেছিল 30,000। নগদে চলে গেছিল 20,000 আর ব্যাংকে চলে গেছিল 30,000 লিখে দিছি আমি, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি অফিস সরঞ্জাম ক্রয়। এই যে দেখো নগদান হিসাব আছে কোন পাশে? ক্রেডিট পাশে। আমরাও তাহলে কোন পাশে লিখবো ভাইয়া? ক্রেডিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? অফিস সরঞ্জাম নামে লিখবো, তাই না? আচ্ছা, এই যে দেখো ক্রেডিট পাশে অফিস সরঞ্জাম 75,000 টাকা নগদের ঘরেই কিন্তু লিখছি, কারণ টাকাটা চলে গেছে কোন জায়গা থেকে? টাকাটা চলে গেছে নগদের ঘর থেকে। টাকাটা চলে গেছে কোন ঘর থেকে? নগদের ঘর থেকে। এই জন্য আমাদেরকে লিখতেও হবে কোন ঘরে? আমাদেরকে লিখতেও হবে নগদের ঘরে। আমার কথাটা কি বোঝাইতে পারছি ভাইয়া? ভাই কথাটা কি বোঝাইতে পারছি কিনা আমাকে একটু বইলো। তাহলে নগদের ঘরে লিখে দিব, গেল এটা। এরপরে আমরা যাই উত্তোলন। দেখো এই জায়গায় আমার ব্যাংক হিসাব আছে, ব্যাংক হিসাব কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে আমরাও কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? উত্তোলন নামে লিখবো। অথবা আরো ভালো মতো বুঝো যে আমার ব্যাংক থেকে মালিক টাকা উত্তোলন করে নিয়ে গেছে, তার মানে আমার ব্যাংক হিসাবে টাকার পরিমাণ কমে গেছে। আমার ব্যাংক থেকে মালিক টাকা উত্তোলন করে নিয়ে গেছে, তার মানে আমার ব্যাংক থেকে টাকা কমে গেছে। টাকা কমে গেছে মানে কি? ক্রেডিট পাশে লিখতে হবে। এই যে উত্তোলন হিসাব কত টাকা? 5,000 টাকা। এতটুকু কি বুঝছি ভাইয়া? এতটুকু কি বুঝছি কিনা আমাকে একটু বইলো। আচ্ছা, এই লেনদেনটা আমরা একটু বাকি রাখি, এটা একটু পরে করব, এটা একটু পরে করি। হ্যাঁ, এটা একটু পরে করি, এটা একটু বাকি রাখি আমরা। 15 তারিখে আসো। 15 তারিখে দেখো ভাইয়া এই যে নগদান হিসাব আছে, তার মানে এটা আমার নগদান বইতে আসবে। 1 ঘরা হোক, 2 ঘরা হোক, 3 ঘরা হোক, আসবে। কোন পাশে আসবে ভাইয়া? ক্রেডিট পাশে আসবে। কি নামে আসবে ভাইয়া? অফিস সরঞ্জাম নামে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমি অফিস সরঞ্জাম নামে লিখছি। হ্যাঁ, এই যে দেখো অফিস সরঞ্জাম নামে 15 তারিখ অফিস সরঞ্জাম নামে 30,000 টাকা লিখে ফেলছি। ওকে, এখন যেটা বাদ দিয়ে গেছিলাম 9 তারিখে, দেখো আমাদের একটা লেনদেন আছে যেটার নাম হচ্ছে কন্ট্রা এন্ট্রি, বাংলায় যেটাকে আমরা বলি বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রি বা বাংলায় কি বলি আমরা? বাংলায় বলি হচ্ছে বিপরীত দাখিলা। এখন প্রশ্ন হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা আসলে জিনিসটা কি? কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা এই জিনিসটা আসলে কি? দেখো, যখন কোনো একটা লেনদেন একই সাথে আমার নগদ টাকা এবং ব্যাংকের টাকাকে হ্রাস বৃদ্ধি করে, মানে একই সাথে তুমি দেখো নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, অথবা এমন হইতে পারতো যে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট,
এই টাইপের লেনদেনগুলোকে আমরা বলি হচ্ছে কন্ট্রাএন্ট্রি। কন্ট্রাএন্ট্রি হচ্ছে তিনটা। এক, ব্যাংকে টাকা জমা দিলে। দুই, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে। তিন, একটা তারিখের চেক অন্য ভিন্ন একটা তারিখে জমা দিলে। যদিও ৩ নাম্বারটা এখন আর আমাদের বইতে নাই, আমাদের এটাতে কাজ নেই, আমরা জাস্ট দুইটার কথাই মনে রাখতে পারি। একটা হচ্ছে ব্যাংকে টাকা জমা দিলাম, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলাম, এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি দেখো একই সাথে আমার দুইটা হিসাব খাতকে প্রভাবিত করে, নগদকে এবং ব্যাংককে। তো দুইটা ধরে আমার করা লাগবে। হ্যাঁ, দেখো ভাইয়া এখানে নগদান হিসাব আছে, তার মানে এটা আমার নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? ব্যাংক হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই যে দেখো ৯ তারিখে আমি ব্যাংক হিসাব নামে ডেবিট পাশে লিখলাম, নগদের ঘরে টাকা লিখলাম ১০,০০০ টাকা। ঠিক একইভাবে এখানে তো ভাইয়া ব্যাংক হিসাবও আছে, তাই না? এখানে তো আমার ব্যাংকের টাকাও আছে। ব্যাংকের টাকা কি হয়েছে? কমে গেছে। ব্যাংক হিসাব আছে, তাহলে এটা নগদান বইতে আসবে, দুঘর নগদান বইতে। কোন পাশে আসবে? ক্রেডিট পাশে আসবে। কি নামে আসবে? নগদান হিসাব নামে আসবে। এই যে দেখো আমরা ৯ তারিখে লিখে ফেললাম ক্রেডিট পাশে। তার মানে এই কন্ট্রাএন্ট্রির কাজ দুইবার হবে। এই কারণে যখনই আমি কন্ট্রাএন্ট্রির কাজ করব, খতিয়ান পৃষ্ঠার ঘরে ছোট্ট করে ক বা সি লিখে দিব, যাতে করে এটা বোঝা যায় যেটা কন্ট্রাএন্ট্রি। বা আমি তোমাকে আরো সহজ করে যদি দেই, এই ৯ তারিখের লেনদেনের ফলে আমার একবার নগদ টাকা বাড়ছে, একবার ব্যাংকের টাকা কমছে। যেহেতু আমি দুই ঘরে নগদান বইতে নগদ টাকা এবং ব্যাংকের টাকা দুইটারই হিসাব রাখি, তো আমি দুইটারই হিসাব রাখলাম, আমি দুইটারই হিসাব রেখে দিলাম। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাই আমার কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইলো। তাহলে দেখো আমরা দু ঘরে নগদান বইটা আশা করি আমি বুঝাইতে পারছি। তোমরা একটু বেসিক সেকশনের ক্লাসটা করে এরপরে এই ক্লাসগুলো করতে আইসো, দেখবা ইনশাল্লাহ খুব ভালো করতে পারো। বা এটা তো আমরা এখন প্রথম সৃজনশীলটা করলাম, আর এক দুইটা সৃজনশীল করলে তোমরা দেখবা এই জিনিসটা খুব ভালো বুঝে গেছো তখন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাকে খুব পরিষ্কার করে বলে দিছে, পরিষ্কার করে বলেছে প্রারম্ভিক হাতে নগদ ১,২০,০০০ টাকা এবং ব্যাংক উদ্ধৃত ৬০,০০০ টাকা ধরে, মানে প্রারম্ভিক উদ্ধৃত এগুলা ধরতে হবে, ধরে ১৮ থেকে ৩০ তারিখের লেনদেনের সাহায্যে ৩ ঘর নগদান বই প্রস্তুত করো। তাহলে ১৮, ২২, ২৬, ৩০ এই লেনদেনগুলো, তাই না? আচ্ছা, তাহলে এই লেনদেনগুলোর সবার আগে আমার কি করা লাগবে ভাই? জাবেদা করে ফেলা লাগবে। এই লেনদেনগুলোর সবার আগে কি করতে হবে? সবার আগে আমাকে এই লেনদেনগুলোর জাবেদা করে ফেলতে হবে। ভালো কথা, আমি এই লেনদেনগুলোর জাবেদা করব। সবার প্রথমে কয় তারিখের লেনদেন? ১৮ তারিখের লেনদেন, তাই না? ওকে ফাইন, ১৮ তারিখের লেনদেন। কি বলা আছে? ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ২৫,০০০ টাকা এবং প্রদেয় বিল পরিশোধ ১৫,০০০ টাকা। দুইটা লেনদেন একসাথে দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় করা হয়ে গেছে, তাহলে এটার জাবেদা হচ্ছে ১৮ তারিখে জাবেদা হচ্ছে প্রাপ্য বিল হিসাব, ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক টাকাটা আদায় করে ফেলছে, ব্যাংকের টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য বিল হিসাব, ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? কত টাকা? ২৫,০০০ টাকা। কত টাকা? ২৫,০০০ টাকা। তাহলে এখানে আমি লিখি ২৫,০০০, ২৫,০০০ গেল। এটা ১৮ তারিখের একটা লেনদেন গেল। এরপরে আবার বলছে ১৮ তারিখে প্রদেয় বিল পরিশোধ ১৫,০০০ টাকা। প্রদেয় বিল পরিশোধ ১৫,০০০ টাকা। প্রদেয় বিল পরিশোধ ১৫,০০০ টাকা। তাহলে আমি পরিশোধ করছি মানে কি? আমার প্রদেয় বিল নামে দায়ের পরিমাণ কমে গেছে, তাহলে প্রদেয় বিল হিসাব ডেবিট। এবং প্রদেয় বিলটা পরিশোধ করছি কিসের মাধ্যমে? বলেই কিন্তু দিছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় এবং প্রদেয় বিল পরিশোধ। তার মানে এখানে আমার কি হয়ে গেছে? এখানে আমার ব্যাংকের টাকাটাই কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? ব্যাংক হিসাব ক্রেডিট ১৮ তারিখে ১৫,০০০ টাকা। ১৫,০০০, ১ ২ ৩, ১ ২ ৩, ওকে ১৫ তারিখে গেল। এরপরে দেখি ১৮ তারিখে কি বলছে। ১৮ তারিখেও, আচ্ছা ১৮ তারিখে তো মাত্র করলাম। ২২ তারিখে বলছে পতেঙ্গা স্টোর্স হতে ১৩,০০০ টাকার চেক প্রাপ্তি এবং ১,০০০ টাকার বাট্টা মঞ্জুর, ২২ তারিখে আমি পতেঙ্গা স্টোর্স হতে ১৩,০০০ টাকার চেক পাইছি। ২২ তারিখ, ২২ তারিখে আমি চেক পাইছি, তার মানে আমার ব্যাংকের টাকা বাড়ছে। চেক পাইলে কি হয়? ব্যাংকের টাকা বাড়ে।
তাহলে ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা চেক পাইছি ভাইয়া? এই চেক পাইছি 13,000 টাকা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 13,000 টাকা। ভালো কথা, ব্যাংক হিসাব ডেবিট 13,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট কত টাকা? 13,000 টাকা। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু পর্যন্ত বুঝছি, তাই তো? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এই ভদ্রলোক আমরা টাকা দিবে কেন? আবার আমি 1,000 টাকা বাট্টা মঞ্জুর করছি, তার মানে আমি তার কাছে পাইতাম 14,000 টাকা। খেয়াল করো, আমি তার কাছে পাইতাম 14,000 টাকা, তার কাছ থেকে আমি এখন পাইছি কত? 13,000 টাকার একটা চেক পাইছি এবং 1,000 টাকার বাট্টা মঞ্জুর করছি। 13,000 টাকার চেক পাইছি এবং 1,000 টাকার বাট্টা মঞ্জুর করছি, তাই না? আচ্ছা, ভালো কথা। তাইলে 13,000 টাকার চেক পাইছি, ব্যাংকের টাকা বাড়লো, তাহলে আমাকে 1,000 টাকা ছাড় দিতে হয়েছে, যেটাকে আমরা বলি প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 1,000 টাকা। আর কি? আর হচ্ছে প্রাপ্য হিসাব, কারণ সে যেহেতু আমাকে টাকা দিছে তার মানে আমি তার কাছে টাকা পাইতাম, তাই না? তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট 14,000 টাকা। তার কারণ পুরো টাকাটা আমি তার কাছে পাইতাম 14,000, সে আমাকে দিছে 13,000, আর বাকি 1,000 টাকা আমার তাকে ছাড় দিতে হয়েছিল, তাই না? আচ্ছা, 22 তারিখেরটা গেল। এরপরে কয় তারিখ বলছে ভাইয়া? 26 তারিখ। বলা আছে যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা এবং 25,000 টাকার চেক ইস্যু করা হলো। আচ্ছা, ভালো কথা। যমুনা ট্রেডার্স কেনা? যমুনা ট্রেডার্স ওই যে যার কাছে আমি পণ্যটা বিক্রি করছি। ভাই যমুনা ট্রেডার্স কে? যমুনা ট্রেডার্স এই যে 3 তারিখে যার কাছ থেকে আমি পণ্য ক্রয় করছিলাম, 1,00,000 টাকার পণ্য কিনে তার 20,000 টাকা নগদ দিছিলাম, 30,000 টাকার ব্যাংকের চেক দিছিলাম, বাকি 50,000 টাকা বকেয়া ছিল, মনে আছে? ওই ভদ্রলোক হচ্ছে যমুনা, তাই না? আর যমুনা ট্রেডার্সকে আমি 10% বাট্টায় নগদ টাকা দিছি। খেয়াল করো, 10% বাট্টায় নগদে দিছি কত? নগদে দিছি 20,000 আর ব্যাংকে দিছি 25,000। তাইলে 20,000 আর 25,000 যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 45,000। ভাই সে আমার কাছে পাইতো তখন কত? 50,000। 1,00,000 টাকার পণ্য কিনে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা দিছিলাম, বাকি 50,000 টাকা বকেয়া ছিল। ওই 50,000 টাকা আমাকে এখন বলে দিছে 10% বাট্টায় নগদে দিছি 20,000, 25,000 টাকা দিছি হচ্ছে কি চেক দিয়ে দিছি। তার মানে সে পাইতো 50,000, ওই 50,000 টাকার উপরে আমি 10% বাট্টা নিছি তার কাছ থেকে, মানে 5,000 টাকা ছাড় নিছি। আচ্ছা, 50,000 টাকা থেকে 5,000 বাদ দিলে 45,000ই থাকে। তার মানে এখানে বাট্টা পাইছি আমি কত টাকা? 5,000 টাকা। এখানে বাট্টা পাইছি কত টাকা? 5,000। ভালো মতো খেয়াল করো, আমি তার কাছে পাইতাম কত? আমি তার কাছে পাইতাম হচ্ছে 50,000, সরি, সে আমার কাছে পাইতো কত? 50,000। আমি তারে দিছি কত? 20,000 আর 25,000, 45,000। আমার বলেছে বাকি 10% বাট্টা। এখন 10% কত? আমি জানি তো, 10% 5,000 টাকা। তাহলে 5,000 টাকা এই জায়গায় বাট্টার একটা কাহিনী আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে জাবেদাটা কি হবে ভাইয়া? এখানে তাহলে জাবেদাটা হবে হচ্ছে কয় তারিখে জানি ছিল? 26 তারিখ। 26 তারিখ। এখানে তাহলে জাবেদা হচ্ছে প্রদেয় যমুনা হিসাব ডেবিট 1 2 3 4 50,000। প্রদেয় যমুনা হিসাব কত? 50,000 টাকা। ভালো কথা, 50,000। আমি কি করছি ভাইয়া? আমি নগদ টাকা তারে দিয়ে দিছি, তাহলে আমার নগদ টাকা কমছে। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? নগদান হিসাব ক্রেডিট 20,000। নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট 25,000। আর আমি বাট্টা পাইছি, তাই না? আমি কি পাইছি ভাই? বাট্টা পাইছি। তাহলে প্রাপ্ত বাট্টা, এটা একটা আয়, তাহলে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 5,000। জাবেদাটা কি বোঝা গেছে ভাইয়া? বাট্টার টাকা কিভাবে 5,000 হয়েছে এটা কি বাইর করতে পারছি? আচ্ছা, আমরা আসলে জাবেদা তো অনেক বেশি সময় নিয়ে ফেলতেছি হয়তো বা। 30 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, ব্যাংক চার্জ কর্তন করলো 1,000 টাকা। দুইটা লেনদেন বলা আছে। ব্যাংক সুদ মঞ্জুর করলো 30 তারিখে, ব্যাংক সুদ মঞ্জুর করলো, এটা জাবেদ হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক সুদ হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক
সুদ হিসাব ক্রেডিট। আরেকটা কি ছিল, ব্যাংক চার্জ করলো, তাই না? তাহলে ব্যাংক চার্জের জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 500 টাকা আর হচ্ছে 1000 টাকা। তাহলে এখানে হচ্ছে টাকা 500 আর এখানে হচ্ছে টাকা 1000। ফাইন, আমরা পুরোটা করে ফেললাম, পুরোটা একদম করে ফেলছি আমরা, তাই না? আচ্ছা, এখন এই জায়গা থেকে আসো আমরা একটা 3 ঘরা নগদান বই করব। এই লেনদেনগুলো থেকে এখন আমরা কি করব, একটা 3 ঘরা নগদান বই করব। ভালো কথা, 3 ঘরা নগদান বই। ভাইয়া আমার প্রশ্নে একটা ব্যালেন্স বা জেড দিয়ে দিছিল, তাই না? আমার প্রশ্নে বলেই দিছিল যে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা আর হচ্ছে কি ব্যাংকের উদ্ধৃত্ত কত? ব্যাংকের উদ্ধৃত্ত 60,000 টাকা ধরতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই যে দেখো ব্যালেন্স বিডি লিখে এই যে দেখো নগদ 1,20,000, ব্যাংকের টাকা 60,000 টাকা আমরা লিখে নিছি, যেটা উদ্ধৃত্ত দেওয়া ছিল। এখন আমরা জাবেদা থেকে বাকি কাজটুকু করব। দেখো 3 ঘরা নগদান বইতে কি কি আসবে? 2 ঘরা নগদান বইতে যা কিছু আসতো সবই আসবে, পাশাপাশি বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রদান, এই লেনদেনগুলোও আসবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া এই যে একটা ব্যাংক হিসাব আছে, এটা আমার নগদান বইতে আসবে। কোন পাশে আসবে ভাইয়া? ডেবিট পাশে আসবে। কি নামে আসবে ভাইয়া? প্রাপ্য হিসাব নামে আসবে। কি নামে আসবে? প্রাপ্য বিল হিসাব নামে আসবে। এই যে দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার ডেবিট পাশ আর এটা হচ্ছে আমার জন্য ক্রেডিট পাশ। এই যে দেখো ভাইয়া 18 তারিখে আমরা লিখলাম প্রাপ্য বিল হিসাব কত টাকা? 25,000 টাকা। ব্যাংকের টাকা ব্যাংকের ঘরে আমরা লিখছি। ওকে, এরপরে যাই, দেখো আবারও ব্যাংক হিসাব আছে। কোন পাশে আসছে ভাইয়া? ক্রেডিট পাশে আছে। কি নামে আছে ভাইয়া? প্রদেয় বিল হিসাব নামে আছে, তাই না? তাহলে প্রদেয় বিল হিসাব নামে লিখে ফেলবো। এই যে ক্রেডিট পাশে আসলাম, প্রদেয় বিল হিসাব নামে ব্যাংকের ঘরে টাকা লিখে ফেলছি 15,000 টাকা। ব্যাংকের ঘরে টাকা লিখে ফেলছি কত? 15,000 টাকা। ওকে, এরপরে আবার দেখো ব্যাংক হিসাব পাইছি কোন পাশে ভাইয়া? ডেবিট পাশে। তাহলে আমরাও লিখবো কোন পাশে? ডেবিট পাশে। কি নামে লিখবো? প্রাপ্য হিসাব নামে লিখবো। কি নামে লিখবো? প্রাপ্য হিসাব নামে। এখানে আবার প্রদত্ত বাট্টাও আছে ডেবিট পাশে, তো আমাদেরকে প্রদত্ত বাট্টাটাও কিন্তু লিখতে হবে, তাই না? তাহলে আমরা এখানে প্রদত্ত বাট্টাটাও লিখবো। এই যে দেখো একদম পতেঙ্গা স্টোরস হিসাব, বা আমরা চাইলে এই জায়গায় কি লিখতে পারতাম? প্রাপ্য হিসাবও লিখতে পারতাম, একটা লিখলেই হইলো। লিখে এই যে দেখো লেখার পরে এই যে প্রদত্ত বাট্টার ঘরে 1,000 টাকা আর ব্যাংকের ঘরে বাকি 13,000 টাকা। ব্যাংকের ঘরে কি বাকি? 13,000 টাকা লিখে ফেললাম আমরা এটা। এরপরে আমরা চলে যাব এর পরের লেনদেন। দেখো ভাইয়া এখানে আমার নগদান হিসাবও আছে ক্রেডিট পাশে, ব্যাংক হিসাবও আছে ক্রেডিট পাশে, প্রাপ্ত বাট্টা হিসাবও আছে ক্রেডিট পাশে। তো এই তিনটাই কিন্তু 3 ঘরে নগদান বইতে আসবে। কি নামে আসবে ভাইয়া? এই কি নামে আসবে? প্রদেয় যমুনা হিসাব নামে আসবে। কি নামে আসবে? এই যে দেখো যমুনা হিসাবে 3টা টাকার অঙ্কই আমি সিকোয়েন্সলি লিখে ফেললাম। 3টা টাকার অঙ্কই আমি সিরিয়ালি লিখে ফেললাম। বোঝা গেছে কথাটা ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে হচ্ছে কি আমাদের এই যে দেখো ব্যাংক হিসাব আছে, কোন পাশে আছে ভাইয়া? ডেবিট পাশে আছে। কি নামে লিখবো ভাইয়া? আমি লিখবো হচ্ছে ব্যাংক সুদ হিসাব নামে, তাই না? আচ্ছা, এই যে দেখো ভাইয়া, এই যে দেখো আমি লিখে ফেললাম ব্যাংক সুদ হিসাব নামে কত টাকা? 500 টাকা। এরপরে যাবে আমরা যাই। দেখো ভাইয়া এই যে আমার ব্যাংক হিসাব আছে, কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। আমিও কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে, কারণ ব্যাংকের লেনদেন। কি নামে লিখবো? ব্যাংক চার্জ নামে লিখবো। এই যে দেখো ভাইয়া আমি ক্রেডিট পাশে ব্যাংক চার্জ নামে ব্যাংকের ঘরে লিখে দিলাম 1,000 টাকা। এখন যোগ বিয়োগের কাহিনী যেটা, আমি খুব সম্ভবত 2 ঘরা নগদান বইতে ব্যালেন্সিংটা দেখাইনি, আমি ভুলে গেছিলাম হয়তোবা। যোগ বিয়োগের কাজ খুব সহজ। তোমাকে আগে খালি চোখে একবার দেখতে হবে কোন ঘরে আসলে ওটাকে কি বলে, কোন ঘরটা বড়। আমি এই জায়গা চেক করে দেখলাম যে হ্যাঁ আমার নগদানে এখানে 1,20,000 আর এটা যোগ করলে 98,500, এটাই বড়। তো এখানে 1,20,000 লিখলাম, 98,500 লিখলাম। কিন্তু এই জায়গায় আমার শর্টেজ আছে কত? 1,000। এখানে শর্ট আছে কত? 57,500। যেইটুকু টাকা যেই পাশে কম থাকবে, ওইটুকু টাকার নাম হবে ব্যালেন্স সিডি।
এবছরে আমার জন্য যেটা ব্যালেন্স সিডি, তার পরবর্তী মাসে গিয়ে সেটা আমার জন্য ব্যালেন্স বিডি হয়ে যাবে। ৩ ঘরে নগদান বইতে আরেকটা ছোট্ট জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে বাট্টা, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা, এগুলোর কোনো সময় ব্যালেন্সিং হয় না, এগুলোর কোনো সময় ব্যালেন্স নামাইতে হয় না। বোঝা গেছে আমার কথা? তো ২ নম্বর সৃজনশীল প্রশ্নের ক্লাসটি তুলনামূলক একটু বড় হয়ে গেছে। আসলে নগদান বই একটু বড় অঙ্ক, একটু বোঝাইতেও সময় লাগে, অঙ্ক করতেও একটু সময় লাগে। কিছুই করার নাই, আমাদেরকে এভাবে অঙ্কগুলো করতে হবে। তো আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।